হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং ডুড ব্লগসের একটা নতুন ভিডিওতে। গুড মর্নিং। সকালে সাফারির জন্য বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সাফারি দেওয়ারা আরেগাঁও গেট থেকে। কোন জোনে সাফারি না সেটা ঠিক মনে পড়ছে না। আর চারিদিকে এত পাখি না, চোখ খালি এদিক ওদিক চলে যাচ্ছে। তো দেওয়ারা বা আরেগাঁও, দেওয়ারা নয় মনে হয়, আরেগাঁওতেই সাফারি, বাট আমরা ঢুকবো দেওয়ারা আরেগাঁও গেট দিয়ে, যেহেতু দুটো জোন সেম গেট দিয়ে ঢুকতে হয়। আর সকাল সকাল এখানে সবার মজা, আনন্দ, ফুর্তি, ঠাট্টা সব শুরু হয়ে গেছে। তো প্রথমে এখানে আগে মর্নিং টি কাউন্টার আছে, ওখান থেকে সবাই একটু চা খাবো আর তারপর বেরোবো। আরে ওই ঘুড়িটা ছিল বলে তুই দেখেছিলি রে, ওনাকে ডিসব্যালেন্সে পড়ে যাবে, চেপে রেখেছিলাম বুঝলি, ওইটা দিয়ে চেপে রেখেছিলাম বলে কালকে তুই স্থির ছিলি। প্রায় 2 দিন অপেক্ষা করে আজকে আবার ভয়েস ওভার দিতে বসলাম, কিন্তু এখনও গলার অবস্থা খুব একটা ভালো নয়। তাই আমার কথা বুঝতে কারোর যদি অসুবিধা হয় তাহলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এখন আমরা চলে এসেছি ইরাইয়ের রিসেপশন এরিয়াতে। এখানেই ওরা মর্নিং টি, কফি এগুলো সার্ভ করে। তো চলুন ঝটফট একটু চা কফি খেয়ে নিই আর তারপর বেরোবো সাফারির জন্য। আর এখানে এসে আমার একটা কনফিউশনও দূর হলো। আজকে আমাদের সাফারি দেওয়ারা জোনে বুক করা। যাই হোক, দেওয়ারা আর আরেগাঁওয়ের জোনও এক আর গেটও এক। খালি পেটে গ্যাসই হয়, ভর্তি পেটে গ্যাস হয় না। আরে খালি পেটে দুধ খেলে কিছু হয় না, কিন্তু ওই না চা চিনি সব মিলিয়ে যদি খাই ও সুন্দর কি লাগছে দেখো সকালবেলা। এটা হলো এখানকার লোটাস পন্ড, এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে সকালবেলা। এখন সকাল 5:30। এবার চা পর্ব শেষ করে গাড়ির দিকে পা বাড়ালাম, কারণ এখন না বেরোলে গেটে পৌঁছাতে বেশ দেরি হয়ে যাবে। কাল সারা রাত তেমন একটা বৃষ্টি হয়নি, তাই আমাদের সবার মনেই একটা ক্ষীণ আশা যে আজ ভালো টাইগার সাইটিং হবে। তখনও আমরা জানতাম না যে সবার মনের এই ক্ষীণ আশাগুলো একসাথে মিলিয়ে মিশিয়ে একটা বিশাল ম্যানিফেস্টেশনের আকার ধারণ করেছে। আর সেই ম্যানিফেস্টেশন আজ আমাদের দেবে আমাদের জীবনের এক সেরা টাইগার সাইটিং। আমরা এসে গেছি গেটের সামনে। এখন এইটাই না, কাউন্টার একটাই মনে। হ্যাঁ ক্যাপ্টেন, আমি ওপাশে চলে যাবো তো, যে যেখানে বসেছিল সেখানে। তো গুড মর্নিং ভাইয়া। উঠে বড় আজকে কিন্তু অর্ণবের স্পেশাল ড্রেস, ইয়েলো কালারের টি শার্ট পরেছে, যাতে বাঘ দেখা যায়। আর আজকে যদি বাঘ দেখা যায়, এরপর থেকে অর্ণব লাল হলুদ টি শার্ট পরে যাবে। রুল মেনে তো কোনো কাজ হচ্ছে না, রুল ব্রেক করে দিচ্ছে একদম। ফোন দিয়ে দিয়েছো? না ওরা নেবে নেবে, এখনো নেয়নি। তন্দ্রিমা, তুমি উঠে বসে আগে সেট হয়ে নাও তুমি ভালো করে। সাফারি শুরু হলো, বাট আমরা দেওয়ারা আরেগাঁও গেট দিয়ে না ঢুকে সোজা মেন রোড ধরে চলতে শুরু করলাম। আজকের গাইড দিদি শুরু থেকেই খুব অ্যাক্টিভ। প্রথমে এত প্রমিসিং মনে না হলেও পরে বুঝেছিলাম যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার কথাটা কতটা সত্যি। কিছুক্ষণ মেন রোডে চলে ফাইনালি রাইট সাইডের একটা রাস্তা দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলাম।
গাইড দিদি বললেন এখন আমরা যাচ্ছি আরেগাঁও রিজার্ভারের দিকে। ওখানে আগে চেক করব, কারণ কাল দারুণ সাইটিং হয়েছিল ওখানে ছোটি মধুর এক ফিমেল সাব অ্যাডাল্ট কাবের। সকালবেলায় রিজার্ভার এরিয়াটা খুবই শান্ত, কিছু পাখি ছাড়া আর কিছুই নেই, বাট দারুণ লাগছে সকালের এই শান্ত মনোরম পরিবেশ। মনের মধ্যে একটা চাপা উত্তেজনাও আছে, কারণ রাস্তায় আসার সময় কোথাও আমরা কোনো পাগমার্ক দেখতে পাইনি, তার মানে বাঘ এখনো এখানেই আছে। তাই বাঘ বুঝি এই বেরোলো কি সেই বেরোলো। বাঘের জন্য ওয়েট করতে করতে আমাদের হাসি মজা সবই চলছিল, আর তখনই হঠাৎ করে ড্রাইভার দাদা গাড়িটা ঘুরিয়ে নিলেন। আমরা ভাবলাম বোধহয় এমনি অন্য কোনো দিকে চেক করছেন, বাট একটু যেতে না যেতেই পেলাম বাঘের দেখা। বাট জাস্ট দেখাই গেল, তাও আবার পিছন থেকে। उधर ओपनिंग है, जा सकते हैं। जाएंगे कोशिश करना पड़ेगा। आए बरोबर मीटिंग का प्रार्थना हो गया। সবাই ভাবলাম আজও আগের দিনের মতোই হলো, আজও আমাদের এইটুকুই বোধহয় বাঘ দেখা। বাট ড্রাইভার দাদা বললেন উনি একটু আগে গাড়ি নিয়ে গিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দেবেন, বাঘ একদম ওখান দিয়েই বেরোবে। ব্যাস খানিকক্ষণের অপেক্ষা। যাই হোক, ড্রাইভার দাদা ওখানে নিয়ে গিয়ে গাড়ি দাঁড় করাতেই অয়নদা হঠাৎ করে ক্যামেরা হাতে তুলে নিয়ে বলল, এই বাঘ আসছে, বাঘ আসছে। আমাদের সবার চোখ তাকেই খুঁজতে লাগলো, আর হঠাৎ করেই জঙ্গলের মধ্যে থেকে তাকে দেখতে পেলাম ধীর পায়ে বেরিয়ে আসতে। টাইগ্রেস কাজরি, তারবার অন্যতম এক পরিচিত বাঘিনী। কাজরি আমাদের জিপসির সামনে দিয়ে হেঁটে বেরিয়ে গেল আমাদের তোয়াক্কা না করেই। একরকম রানী সুলভ আচরণই বলতে পারেন। এবার তার পথ চলা শুরু হলো, আর তার সাথে টেরিটরি মার্কিং। ড্রাইভার দাদা বললেন যে এই রাস্তা দিয়ে অন্য কোনো টাইগ্রেস গেছে, তাই কাজরি আজ খুবই সতর্ক। এই সময় কাজরির কাছে 4টে ছোট্ট ছোট্ট কাবস আছে, যাদেরকে রেখে সে এসেছে নিজের টেরিটরির নিরাপত্তা নিজে খতিয়ে দেখতে। माथा नीचे करो, फिर है ना इसमें पक्का करेगी ये देखो, उसके आगे প্রায় 19 মিনিট আমাদের সাথে পথ চলে কাজরি এখন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সে যে কি শান্ত আর আত্মবিশ্বাসী বাঘিনী, সেটা তাকে সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না। আমরাও তার শেষ কিছু ঝলক ক্যামেরাবন্দি করতে থাকলাম, কিন্তু এরপর নামলো প্রচণ্ড বৃষ্টি। এখন আমরা রিসর্টের পথে গাড়িতে। কাজরি সাইটিং শেষ হতে না হতেই এত বৃষ্টি নামলো যে আর সাফারিও কমপ্লিট করা হলো না, আর কিছু শ্যুটও করা হলো না। যাই হোক, তাতে কি, কম বেশি ভিজে গেলেও আজ মনে খুব আনন্দ। চলুন রিসর্টে গিয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো আজকে তো দেখলেন আমাদের দারুণ সাইটিং হয়েছে, আর ফেরার সময় মানে ওই হেড অন সাইটিং হওয়ার পরে আর আমরা বিশেষ একটা কিছুই টাইম পাইনি, কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর আমরা রেনকোট পরে ক্যামেরা নিয়ে গ্যাজেটস নিয়ে, সত্যিই ভীষণ ভয় লাগে যখন বৃষ্টি হয়, কারণ গ্যাজেটসে জল ঢুকে গেলে খুব চাপ হয়ে যাবে। তো
ওই জন্য আমরা আর কিচ্ছু করিনি। এখন ডাইরেক্ট রিসর্টে এসে সবাই আগে চেঞ্জ করলাম, কারণ রেনকোট পরার পরেও সবার জামা কাপড় যথেষ্ট ভিজে গেছিলো। ক্যামেরাগুলোকে একটু ড্রাই করলাম, এখন বাইরে এসেছি। আগে চলুন ব্রেকফাস্ট করে নিই। ये ब्रेड ऑमलेट ना, हाँ दे दीजिए। কে নেবে ব্রেড অমলেট? কে নেবে? দিয়ে দাও তো। আরও আসছে। আমি 4টে ব্রেড অমলেট, 4টে সানি সাইড আপ আর ব্রেড বলেছি, আরও লাগলে নিয়ে নেবে। ঠিক আছে, চলবে তো? আর চা কফি কে কী খাবে সেটা বলে দাও। ব্রেকফাস্ট শেষ করে সবাই রুমে চলে গেছে, কিন্তু আমি একটু রিসর্টে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এরকম জায়গায় এলে প্রকৃতির মাঝে আমার একা একা ঘুরে বেড়াতে আর নিজের সাথে সময় কাটাতে বেশ লাগে। কিন্তু এখন ক্যামেরাটা অন করলাম আপনাদের জন্য, কারণ ভাবছি একটু ওয়াচ টাওয়ারে উঠবো। আর ওয়াচ টাওয়ার থেকে এখানকার ইরাই লেকের ভিউটা এত সুন্দর লাগে যে সেই অপূর্ব ভিউ আপনাদের সাথে শেয়ার না করলে খুব অন্যায় হবে। তো চলুন ওয়াচ টাওয়ারে উঠি আর আপনাদেরকে সেই ভিউটা দেখাই। আর এইটা হলো এখানকার ওয়াচ টাওয়ার। তো চলুন একবার ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসা যাক। তো ওয়াচ টাওয়ারে অনেকগুলো ফ্লোর অ্যাকচুয়ালি, তো আমি উঠছি, একটু সময় লাগবে। ঠিক আছে, এই হলো ফার্স্ট ফ্লোরের ভিউ। সামনে যেটা দেখছেন ওটা হলো ইরাই লেক। এখান থেকে তো ভিউটা আরও সুন্দর হয়ে গেল, আরও ক্লিয়ার ভিউ। আর আগের বার যখন আমি এসছিলাম, মানে বলতে পারেন 1-1.5 বছরের ওপরে হয়ে গেছে, সরি একটু হাঁপিয়েও গেছি। এখানে আগের বার যখন এসেছিলাম তখন আমার মনে নেই কোন টাইগার ছিল, শম্ভু বা কেউ ছিল, যে এখানেই কিল করেছিল এই লেকের পাশে, মানে আমি যেখানে হাত দেখাচ্ছি না ওই জায়গাটায় কিল করেছিল। আর কিল খেতেও আসছিল, ক্যাটল কিল করেছিল, কারণ এখানে এগুলো সব ক্ষেতের জমি, তো এখানে ক্যাটলস আসে, তো ক্যাটল কিল করেছিল এই জায়গাটায়। তো তখন দেখা যাচ্ছিল, বাট এখন এরম এখানে আমি টাইগার মুভমেন্টস কিছু শুনছি না যে হচ্ছে বলে, বাট না হওয়াই ভালো, বিকজ হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট হওয়া তো ভালো নয়। ওরা যদি জঙ্গলের মধ্যে এনাফ খাবার পেয়ে যায় তাহলে ওরাও বাইরে আসে না, বাট যদি কখনো না পায় বা অন্য কোনো কারণে অনেক সময় চলে আসে। আর ক্যাটল মারাটা সত্যি ওদের জন্য খুব ইজি, বিকজ একটা ডিয়ারকে মারতে ওদের অনেক বেশি এফর্ট দিতে হয়, সেটা ক্যাটল মারতে দিতে হয় না, তাই জন্য ওরা প্রেফারও করে। বাট এখন এরম কিছু না। আর আমি চলে এসেছি টপ ফ্লোরে ইয়ের, আর এই জায়গাটা সত্যি অসাধারণ অসাধারণ, মানে এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, এত সুন্দর ভিউ পাওয়া যায় কি বলবো, সত্যি দারুণ জায়গা, মানে আমার তো অসাধারণ লাগে এখানে আসতে। আর এই ওয়াচ টাওয়ারটা একা একা বসে থাকা না, ইটস লাইক ব্লিস। এখানে খানিকক্ষণ বসে এই সুন্দর ভিউ দেখুন আর ব্যাস চুপচাপ বসে থাকুন, আর কিছু করতে হবে, কাউকে লাগবে, এগুলো কোনো ব্যাপারই না। আর ডেফিনেটলি আমি জঙ্গলে আসি শুধু ফটোগ্রাফি করতে নয়, কখনো। আমি জঙ্গলে আসি প্রত্যেকটা জিনিস এনজয় করতে, আর তাতে ফার্স্ট প্রায়োরিটি থাকে নেচার। এখানে বসে যে শান্তি না, ইটস লাইক পাওয়া যাবে না, অসাধারণ অসাধারণ।
ইরাই লেকের এই ভিউটা ছেড়ে তো আসতে ইচ্ছা করছিল না, বাট এবার রুমের দিকে ফেরত যেতেই হবে। আবার 2টোর সময় আমাদের জুনোনা গেট থেকে সাফারি আছে, আর তারপর সেখান থেকে সোজা হায়দ্রাবাদের পথে যাত্রা। তাই এখন রুমে গিয়ে প্যাকিং করে একটু রেস্ট নিয়ে নেব, আর এই ব্লগটাকেও এখানেই শেষ করব। বিকেলে সাফারি আর বাড়ি ফেরার গল্প নিয়ে আসবো পরের পর্বে। চেষ্টা করব পরের পর্বের আগে যাতে আমার গলাটা একটু ঠিক হয়ে যায়। আর আরেকবার আপনাদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই পর্বে আপনাদের আমার কথা কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো। আর সব ব্লগ শেষ করার আগে যেটা বলি সেটাই বলছি, যদি আপনাদের আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।